কষ্টের মহাতরঙ্গ মোনার অন্তরতম অচলে প্রবল বেগে প্রলয়ের সৃষ্টি করেছে। মোনার দম বন্ধ হয়ে যাচ্ছে। মোনা গলা ফাটিয়ে চিৎকার করে উঠে বসে। মোনার চিৎকারে নিশানের ঘুম ভেঙে যায়। অন্ধকারে হতবিহ্বল হয়ে নিশান মোনার দিকে তাকিয়ে আছে। মোনা ঘেমে একাকার হয়ে গেছে। বিছানা ছেড়ে উঠে গিয়ে লাইট অন করল। 3 গ্লাস পানি ঢকঢক করে খেয়ে ফেলল। নিশানের কাছে এসে বলল, বাজে স্বপ্ন দেখেছি। ভয় পেও না, ঘুমাও। নিশান শুয়ে পড়ে। মোনার বুকের ভিতর হাতুড়ি পেটা করছে যেন কেউ। এসব ভাবতে ভাবতে ঘুমিয়েছে, তাই স্বপ্ন দেখেছে। হৃদস্পন্দন স্প্রিংয়ের বলের ন্যায় লাফাচ্ছে। মোনা ফোন হাতে নিয়ে টাইম দেখে। প্রিয়মের অফিস এখনো শেষ হয়নি, নাকি বাসায় চলে গেছে? প্রিয়ম আর বিভা এক ছাদের নিচে থাকবে, মোনা কিছুতেই মানতে পারছে না। এর ভিতর মেসেজের টিউন বেজে ওঠে। মোনা পাখি সজাগ আছো? কাঙ্ক্ষিত মেসেজ পেয়ে মোনার ঠোঁটে হাসি ফুটে। মেসেজের রিপ্লাই দেওয়ার আগেই প্রিয়ম ফোন দেয়। মোনার সাথে সাথে রিসিভ করে। মোনা হ্যালো বলার সাথে সাথে ওপাশ থেকে বলল, এই তুমি এখনো সজাগ? আমি তো ভেবেছি ঘুমিয়ে গেছ। মোনা এসব কথার উত্তর না দিয়ে অস্থির গলায় শঙ্কিত হয়ে বলে, আপনি বাসায় এখন? হবু বউকে সময় দেন যান। তীব্র অভিমান ছিল মোনার কথায়। প্রিয়ম হেসে উঠে বলে, আমি একটু আগে অফিস থেকে বের হলাম। বাসায় যাব না। আপনার বাসায় আসছি ম্যাম। বাসায় গেলে তো কারো মনে মহাপ্রলয় হয়ে যাবে। মোনাকে কিছু বলার সুযোগ না দিয়েই ফোন রেখে দেয়। একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে মোনা বসে বসে প্রিয়মের অপেক্ষা করছে। প্রিয়মের আসতে 15-20 মিনিট লেগেছে। ডোর বেল বাজার সাথে সাথে দরজা খুলল মোনা। খুব ক্লান্ত দেখাচ্ছে প্রিয়মকে। রুমের ভিতর ঢুকে মোনার দিকে তাকিয়ে বলল, আজ রাতে এখানেই থাকব। ভয় পেও না তুমি। পাশের রুমে থাকব, ভিতরের দরজা আটকে দিও। আমি ভয় পেলাম কখন? আপনি বাড়িয়ে বাড়িয়ে ভাবেন সব সময়। প্রিয়ম হেসে মোনাকে আলতো করে জড়িয়ে ধরল। মোনার চুলের ভিতর নাক ডুবিয়ে জড়ানো গলায় বলল, মুখটা এমন করে রেখেছ কেন? যাব না তো আমি বাসায়। বিভার সামনেই পড়ব না। একটু হাসো না মোনা পাখি। প্রিয়মের উষ্ণ নিঃশ্বাস মোনার মাথায় বিঁধছে। মোনা আবেশে চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে। মোনার শ্বাস ক্রমশ ভারী হচ্ছে। প্রিয়মের স্পর্শে মোনা যেন আহ্লাদী হয়ে ওঠে। আহ্লাদপূর্ণ গলায় বলে, বিভা যতদিন বাসায় থাকবে, ততদিন যদি বাসায় পা রাখেন তাহলে এবার গলার ছুরি মারব। প্রিয়ম হাসে। মোনাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, যাব না মোনা পাখি। মোনা মুহূর্তেই চিন্তিত হয়ে ওঠে। চিন্তাগ্রস্ত চিত্তে বলে, আচ্ছা আপনার বাসা থেকে বিয়ের কথা বললে তখন কি করবেন? উনারা তো বিয়ের ব্যাপারে আসছে। আমি খারাপ একটা স্বপ্ন দেখেছি। তুমি এত বোকা কেন মোনা? আমার লেখাপড়া কমপ্লিট, আমি জব করি, হাই স্যালারি পাই। আমার মতো একটা এস্টাবলিশড ছেলেকে জোর করে বিয়ে দিবে? এইটুকু বলে থেমে মোনার দিকে গভীর মনোযোগে তাকিয়ে বলল, কি খারাপ স্বপ্ন দেখেছে? মোনা বিষণ্ণ গলায় বলল, দেখেছি আপনার আর বিভার বিয়ে। প্রিয়ম উচ্চস্বরে হেসে ওঠে। হাসি থামাতে বেশ সময় লাগে। মোনা অধৈর্য হয়ে বলে, উফ, হাসছেন কেন? এমন ফানি কথা শুনলে সবাই হাসে। আচ্ছা ওরা যাবে কবে? বাসা থেকে আপনায় কিছু বলেনি? মোনা তুমি এসব কথা রাখো তো। আমার তোমার খালাখালু পাগল হয়েছে বুঝলে?
মোনা মন খারাপ করে বলল, খালা তো আপনার বউ হিসেবে বিভাকে পছন্দ করে। খালা এসব জানলে আমায় কি ভাববে বলুন? এ বিষয়টা আমায় খুব ভাবায়। আমি তো আমার বউ হিসেবে মোনাকে পছন্দ করি। মোনা, আমরা বিয়েটা করে ফেলি? মোনা তাকায় প্রিয়মের দিকে। কোনো উত্তর দিল না। মোনা কিছুক্ষণ প্রিয়মের দিকে তাকিয়ে থেকে বলল, আচ্ছা নিপা, খালারা তো আসছে বিয়ের ব্যাপারে। আপনার পরিবারের সবাই রাজি? আপনার বাবা যদি আপনার উপর প্রেশার ক্রিয়েট করে? এত বেশি বেশি ভাবছ কেন বলো তো? কেউই প্রেশার ক্রিয়েট করবে না। তুমি এসব ভেবে ভেবে নিজের মাথাটা নষ্ট করো না। আর যদি বেশিই চিন্তা হয়ে থাকে তাহলে চলো বিয়ে করে ফেলি। কালকেই বিয়ে করি? মোনা জটিল এক চিন্তায় পড়ে গেল। ভালোবাসার মানুষকে বিয়ে করবে, সেখানে এর ভাবনা বেমানান। মোনা অনেকক্ষণ পর বলল, বিয়ে যখনই হোক আমি কখনো আপনার বাবার সামনে যাব না, আপনার বাবার মুখোমুখি হব না। আপনাকে ভালো না বাসার এটা সবচেয়ে বড় কারণ ছিল। প্রিয়মের কপালে ভাঁজ পড়ল। প্রশ্নসূচক দৃষ্টিতে তাকাল। খুব অবাক হল মনে হচ্ছে। চমকানো গলায় বলে, এগুলো কেমন কথা মোনা? হ্যাঁ বাবা, তোমাদের সাথে খারাপ ব্যবহার করেছে, তাই বলে এমন সিদ্ধান্ত? মোনা একটা ক্ষীণ নিঃশ্বাস ফেলে বলল, এই বিষয়ে আমায় দয়া করে কিছু জিজ্ঞেস করেন না। আমি খালার কাছে কি জবাব দিব বলেন? আমার জন্য খালা কষ্ট পাবে। মোনা উদাস হয়ে গেল। প্রিয়ম বিরক্ত হয়ে বলল, এত আবেগী হয় না তো মোনা। আমি কি 5 বছরের বাচ্চা যে তাদের সিদ্ধান্ত আমার উপর চাপিয়ে দিবে? প্রিয়ম একটু থেমে চিন্তাগ্রস্ত হয়ে বলে, কিন্তু বাবার বিষয়টা? মোনা রেগে গেল। ক্রুদ্ধ হয়ে বলে, বলছি তো এই বিষয়ে কিছু জিজ্ঞেস করবেন না। আপনায় অবজ্ঞা করার এটা গুরুতর কারণ বলতে পারেন। এত বাধা পেরিয়ে এই ভালোবাসার ভবিষ্যৎ কি হবে জানি না। সবটা অনিশ্চিত। প্লিজ এই বিষয়ে আমায় দ্বিতীয়বার কিছু জিজ্ঞেস করবেন না। প্রিয়ম কিছু বলতে গিয়েও বলল না। কিছুক্ষণ চুপ হয়ে থাকল। মোনা আবার বলল, খেয়ে এসেছেন? অনেক রাত হয়েছে। সকালে আবার লেট হবে। প্রিয়ম ভাবনা থেকে বেরিয়ে এসে বলে, না খাইনি। কালকের মতো খাইয়ে দিবে? একটু চুমুটুমু দেও না মোনা। মোনা কপট বিরক্তি দেখিয়ে প্রিয়মকে ধাক্কা দিয়ে সরিয়ে কপাল ঘুচিয়ে রাখল। প্রিয়ম হেসে বলল, আচ্ছা আপাতত চুমুটুমু লাগবে না। ভাত খাইয়ে দিলই চলবে। মোনা হাসল। প্রিয়মের মুখে খাবার তুলে দিচ্ছে। খাওয়ার মাঝে প্রিয়ম বলল, এই মোনা পাখি, চলো না বিয়ে করি। আমার বিয়ের বয়স হয়নি। মোনার কৌতুকপূর্ণ কথায় প্রিয়ম হেসে ওঠে। খাওয়া শেষ হলে মোনা বলে, আজ না হয় এখানে থাকলেন, কাল থেকে কোথায় থাকবেন? খবরদার বাসায় যদি এক পা দেন, বিভার সাথে যদি কোনো রকম কথা বলেন, খুন করে ফেলব। তোমার উপর শতভাগ বিশ্বাস আছে, তোমার যা রাগ খুন করতে পারবে। মোনা হাসল। বলল, এখন ঘুমান। শুভ রাত্রি। মোনা উঠতে উদ্যত হলেই প্রিয়ম মোনার হাত ধরে হেঁচকা টান দেয়। মোনা টাল সামলাতে না পেরে বসে পড়ে। প্রিয়মের দিকে প্রশ্নবিদ্ধ দৃষ্টিতে তাকায়। প্রিয়ম মোনার কানে কানে ফিসফিস করে বলল, আজকে রাতটা নির্ঘুমই কাটুক। আকাশে মস্ত বড় চাঁদ। জ্যোৎস্নালোকিত রাত। চলো না বারান্দায় বসে চন্দ্রসুধা পান করি, সাথে এক মগ কফিতে দুইজনে চুমুক দিই। জগৎবাসীর সবচেয়ে অগ্নিমূল্যের মত্ততা প্রিয়মের গলায়। মোনা বিমোহিত হয়ে তাকিয়ে থাকে। আবিষ্ট হয়ে যায় প্রবল ভালো লাগায়। জড়ানো গলায় বলল, চলুন, আগে কফি বানিয়ে নিয়ে আসো।
এক মগ কিন্তু। মোনা কিচেনে গিয়ে দ্রুত কফি বানায়। মোনার মন জুড়ে হিমশীতল এক অনুভূতি ঢেউ খেলছে। তীক্ষ্ণ, প্রবল সুখকর অনুভূতি। পৃথিবীর সমস্ত কষ্ট, দুঃখের ঊর্ধ্বে চলে গেল যেন। মোনা কফি নিয়ে বারান্দায় যায়। শশীপ্রভার দীপ্ত আলোতে প্রিয়মকে দেখে। প্রিয়মের পাশে গিয়ে বসে। হাতখানেক দূরত্ব ছিল দুইজনের মাঝে। পবিত্র, শুদ্ধ এক ভালোবাসা। কথা বলতে বলতে রাত পহিয়ে যায়। ভোরের আলো ফুটে। মোনা ঘুম ঘুম চোখে ঢলে পড়ে প্রিয়মের কাঁধে। মোনার ঘুম ভাঙে দুপুর 12টায়। আর 5টা দিনের মতোই ঘুম থেকে উঠে আড়মোড়া ভাঙে। ঘুম জড়ানো মস্তিষ্কে মোনার রাতের কথা কিছুই মনে নেই। খানিক বাদে মনে পড়াতেই মোনা হা হয়ে থাকে। বিছানায় আসলো কিভাবে? বারান্দায় ছিল রাতে। নিশান কোথায়? প্রিয়ম কোথায়? মোনা বিস্ময় ভরা চোখে ফোনের দিকে তাকায়। দুপুর হয়ে গেছে। মোনা হতচেতন হয়ে যায়। মোনার বালিশের পাশে একটা কাগজ, চিঠির মতো ভাঁজ করা, কাগজের উপরে একটা কলম। কাগজটার উপরিভাগে লেখা, ওপেন ইট এন্ড রিড ইট। মোনা কাগজটা খুলে। ঘুম ঘুম চোখে ঝাপসা দেখে। চোখ কচলিয়ে ভালো করে তাকায়। রাতে বারান্দায় ঘুমিয়ে গিয়েছিলে। কোলে নিয়ে বিছানায় শোয়াতে হয়েছে। আমার অফিসে যাচ্ছি, নিশানকে স্কুলে পৌঁছে দিয়ে যাব। খেয়ে নিও। আর শুনো, আম্মু আমার কথা জিজ্ঞেস করলে বলবে তুমি জানো না। মোনা হতবুদ্ধি হয়ে বসে রইল। কিছুক্ষণ বসে থেকে কাগজটা বিছানার নিচে রেখে দিল। লিলি বেগম ফোন দিয়েছে কয়েকবার। ফোন রিসিভ করে না বলে মেসেজ দিয়েছে। কয়েকটা মেসেজ দিয়েছে, আমাদের বাসায় আসতে কিসে এত বাধে তোর? আজ ভার্সিটিতে যেতে হবে না। দুপুরের দিকে আসবো আমরা। নিপা তোদের দেখার জন্য অস্থির হয়ে আছে। মায়ের মতো একগুয়েমি স্বভাব। মেসেজগুলো পড়ে মোনা হতাশ হল। মোনা চায় না কোনো আত্মীয় স্বজনের সাথে দেখা করতে কিংবা কথা বলতে। তীব্র এক ক্ষোভ রয়েছে মোনার মনে। বিবাহ আসবে? বিরক্তিতে মোনার কপালে কয়েকটা কপাল ভাঁজ পড়ল। মোনা ফ্রেশ হয়ে কিচেনে গেল। রুটি সেঁকতে গিয়ে ডান হাতের তর্জনী পুড়ে ফেলেছে। মোনা ব্যথায় অস্থির হয়ে গেল। হাত পানির ভেতর ডুবিয়ে রাখল। এই বেগতিক অবস্থায় কলিং বেল বেজে উঠল। বাজতেই থাকল কয়েক মিনিট ধরে। মোনা ব্যথাতুর মুখে বিরক্ত হয়ে দরজার দিকে গেল। লিলি বেগম বলেছিল দুপুরের দিকে আসবে। উনারা এসেছে? মোনার অস্বস্তি হচ্ছে। জীবনের প্রথম দেখা তাই হয়তো। দরজা খুলতেই দেখে দরজার সামনে লিলি বেগম আর সাথে 4 জন মানুষ দাঁড়িয়ে আছে। মোনা কয়েক সেকেন্ড তাকিয়ে দেখল। লিলি বেগমের পাশে দাঁড়ানো ভদ্র মহিলাকে চিনতে মোনার অসুবিধা হল না। মোনার মায়ের চেহারার ছাপ রয়েছে। 50 এক ভদ্রলোকও এসেছে, নিপা বেগমের স্বামী হয়তো। তারপর মোনার চোখ গেল সোনালি রঙা চুলওয়ালা মেয়ের দিকে। 2টা মেয়ে, একজনের চুল সোনালি, অন্যজনের চুল লালচে। সমবয়সী মনে হচ্ছে। এদের মধ্যে কোনোটা বিভা মোনা বুঝতে পারল না। মেয়ে 2টা মোনাকে আপাদমস্তক খুঁটিয়ে খুঁটিয়ে দেখল। নিপা বেগম মোনার দিকে তাকিয়ে বিস্মিত হয়ে বলল, একদম লিপির মতো চেহারা। এই বলে মোনাকে জড়িয়ে ধরল। এদের মাঝে মোনার কেন জানি অস্বস্তি লাগছে। নিপা বেগম পাশে দাঁড়ানো ভদ্রলোককে দেখিয়ে বলল, মোনালিসা তোমার খালু মুনির হাসান। মুনির হাসান মোনার দিকে এগিয়ে এসে মোনার মাথায় হাত বুলিয়ে বলল, কেমন আছো আম্মু? কোনো এক অদ্ভুত কারণে মোনার মনে হয়েছিল মুনির হাসান ও হাবিব সাহেবের মতো।
কয়েক মুহূর্ত পর ধারণা বদলে গেল মোনার। বিয়ের সময় কনে পক্ষ আর বরপক্ষের সাথে যেমন পরিচয় করানো হয় সেরকম পরিচয় পর্ব চলছে। ভিতরে ভিতরে মোনা অস্বাচ্ছন্দ্য বোধ করতে লাগল। নিপা বেগম মেয়েদের দিকে তাকিয়ে বলল, সোনালি চুলওয়ালাটা বিভা, আর লাল চুলওয়ালাটা বিহি। বিহি বিরক্তির সুরে বলল, আম্মু এগুলো কেমন ধরনের পরিচয়? সোনালি চুল, লাল চুল। বিভা হেসে মোনাকে জড়িয়ে ধরল। যথেষ্ট আন্তরিক আচরণ করার পরও বিভাকে অসহ্য লাগছে মোনার। সবাই সোফায় বসল। লিলি বেগম বলল, মোনা দুপুরে কিন্তু এখানেই থাকব। মোনা কেবল আসতে বলল, না করেছি তোমায়? নিপা বেগম এগিয়ে মোনা শরীর ঘেঁষে বসে বলল, তোমার ভাই কোথায় মোনালিসা? নাম যেন কি? নিশান। ও স্কুলে। নিপা বেগম নিজের ব্যাগ থেকে একটা ঘড়ির বক্স বের করে মোনার দিকে এগিয়ে দিয়ে বলল, চমৎকার একটা ঘড়ি, তোমার জন্য এনেছি। ব্যান্ডু আর ঘড়ির ফ্রেম খাঁটি সোনার। নিপা বেগমের কথা শেষ হওয়ার সাথে সাথেই লিলি বেগম বলে উঠল, এখন কি বলবি? নিতে চাইবি না? তোর তো অভ্যাস আছে। মোনা মনে মনে এটাই ভেবেছিল, কিন্তু নিপা বেগমের মন ক্ষুণ্ণ করে না ও বলতে পারেনি। ছোটবেলা থেকে বেশিরভাগ সময় একা থাকতে থাকতে মোনার মানুষের ভিতর ভালো লাগে না। এখনও ভালো লাগছে না। এর ভিতর লিলি বেগম মোনাকে ডেকে আড়ালে নিয়ে গিয়ে বলে, প্রিয়মের খোঁজ আছে তোর কাছে? ফোন রিসিভ করছে না, বাসায় যাচ্ছে না। মোনা হেসে উঠে বলল, আমি কিভাবে বলবো? বিয়ের ভয় পালাচ্ছে বোধহয় তোমার ছেলে। তা বিয়ে কবে? প্রিয়মকে তো পাচ্ছি না। আর বিয়ে কি জোর করে করানোর জিনিস নাকি? লিলি বেগমের সাথে কথা বলতে বলতে জানালা ফাঁক দিয়ে মোনার চোখ পড়ে পাশের রুমের দিকে, যে রুমে প্রিয়ম ঘুমিয়েছে। প্রিয়মের মোবাইলটা খাটের উপর। প্রিয়মের মোবাইল লিলি বেগম নিশ্চয়ই চিনে। মোনা আতকে উঠে, অস্থির হয়ে বলে, খালা তুমি দাঁড়াও, আমি আসছি। মোনা দ্রুত ছুটে রুমের দিকে যায়। প্রিয়ম মোবাইল ভুলে রেখে গেছে। মোবাইলটা হাতে নিতেই মোবাইলের স্ক্রিনে ভেসে থাকা মেসেজটা দেখে মোনা হতবাক হয়ে তাকিয়ে থাকে। বিভা নামে সেভ করা নম্বর থেকে মেসেজ এসেছে, পালিয়ে বেড়াচ্ছিস কেন তুই? আমার সামনে এসে দাঁড়া একবার। 2 বছরের সম্পর্ক সব ভুলে গিয়েছিস? মোনা ফোনটা বালিশের নিচে রেখে ধপ করে বিছানায় বসে পড়ে। মোনার হৃদয়টা আবার যেন চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। এই মুহূর্তে মোনা কিছুই ভাবতে পারছে না আর। প্রিয়ম কেন এমন করছে? হতবিহ্বল হয়ে চিন্তাশক্তি হারিয়ে ফেলেছে মোনা। মর্মদেশে হুতাশন বিস্ফোরিত হয়ে দাউ দাউ করে জ্বলছে। চোখে কান্নার শুষ্ক রেখা। মাথার ভিতর ঝিমঝিম করছে। কঠিন এক বিভ্রমে আটকে গেছে মোনা, এর থেকে বের হওয়ার সব রাস্তা বন্ধ। বালিশের নিচে রাখা মোবাইলের মেসেজ টিউন আবার বেজে ওঠে। মোনা কাপা কাপা হাতে মোবাইলটা বের করে। ঝাপসা চোখে তাকায়। বিভা আবার মেসেজ করেছে, আবার কোনো মেয়ে পটাতে ব্যস্ত তুই? যা নিখুঁত অভিনয় জানিস, যে কোনো মেয়ে 2 দিনে রাজি হয়ে যাবে। বিছানা অবধি নিয়ে তো ছেড়ে দিবি। মোনা ঘেমে যাচ্ছে। প্রচণ্ড যন্ত্রণায় কাঁদতে ভুলে গেছে। সবটা অভিনয়। গলা ফাটিয়ে চিৎকার করছে। রুমের দরজার সামনে থেকে লিলি বেগম বলে, এই তোর সমস্যা কি? বাসায় মেহমান আর তুই এখানে বসে আছিস। এই বলে লিলি বেগম মোনার দিকে কয়েক পা এগিয়ে এসে আবার বলল, এগুলো কেমন আচরণ? বিভা, বিহি ওরা কি ভাববে বলতো? মোনা অন্যদিকে ফিরে আছে।
চোখে মুখের অবস্থা অস্বাভাবিক, সঙ্গীন, উদ্ভ্রান্তের মতো দেখাচ্ছে। কারো সামনে যাওয়ার মতো ইচ্ছে নেই, কারো সাথে কথা বলার মানসিকতা নেই। যন্ত্রণায় ছলছল করা চোখে লিলি বেগমের দিকে তাকিয়ে বলল, খালা, আমার মাথা ব্যথা করে, আমার কিছু ভালো লাগছে না। লিলি বেগম সন্দিহান চোখে তাকায় মোনার দিকে। ভিতর থেকে কান্না বেরিয়ে আসতে চাচ্ছে, কান্নার বেগে ঠোঁট বেঁকে যাচ্ছে মোনার। মাথা ব্যথার যন্ত্রণার কান্নায় কারো মুখের অভিব্যক্তি এরকম হয় না। মানুষ যখন শোকে, দুঃখে কিংবা কষ্টে কাঁদে তখন চোখে মুখের অভিব্যক্তি একরকম থাকে, আর যখন ব্যথা কিংবা রোগের যন্ত্রণায় কাঁদে তখন মুখের অভিব্যক্তি আরেক রকম থাকে। লিলি বেগম এসে মোনার পাশে বসে মোনার কাঁধে হাত রেখে সেন দৃষ্টিতে তাকায় মোনার মুখের দিকে। গম্ভীর হয়ে বলে, সত্যি বল, কি হয়েছে? ঘামছিস কেন এত? অস্থির দেখাচ্ছে কেন তোকে? লিলি বেগমের কথা মোনার কান অবধি পৌঁছাচ্ছে না। চোখ বন্ধ করে রেখেছে মোনা। বন্ধ চোখের কোটর বেয়ে গড়িয়ে গড়িয়ে পানি পড়ছে। লিলি বেগম অস্থির হয়ে বলল, মোনা, কি হয়েছে? শরীর খারাপ লাগছে? মোনা মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। লিলি বেগম আবার জিজ্ঞেস করে, অন্য কোনো প্রবলেম হলে আমায় বল। মোনা কান্নার ধকলে জড়িয়ে আসা গলায় বলল, অন্য কোনো প্রবলেম না, শুধু মাথা ব্যথা। মোনা উত্তর দেয় না, কাঠের পুতুলের মতো শক্ত হয়ে বসে থাকে। মোনাকে নিরুত্তর দেখে লিলি বেগম আবার বলল, মাথা ব্যথার ওষুধ নিয়ে আসব? এইটুকু বলে থেমে মোনার হাত ধরে আবার বলল, চল, ওই রুমে চল। মোনার হাত ধরে টানতে টানতে পাশের রুমে চলে যায়। মোনা নির্বাক হয়ে আছে, কোনো কিছুর দিকে খেয়াল নেই। মোনা গিয়ে খাটের উপর বসে। বিভা মোনার কাছে গিয়ে ঘনিষ্ঠ হয়ে বসে বলল, কি হলো মোনালিসা? আমরা আশাতে খুশি হওনি নাকি? মোনা কঠোরভাবে চেষ্টা করে ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে মন্থর গলায় বলল, কি সব বলছ? খুশি হব না কেন? আসলে আমার শরীরটা হঠাৎ করেই খুব খারাপ হয়ে গেছে। মোনা বিধ্বস্ত মুখে বসে আছে, চোখগুলো নিমিলিত। লিলি বেগম মাথা ব্যথার ওষুধ নিয়ে আসল। মোনার মোটেও মাথা ব্যথা করছে না। 7-5 না ভেবে ওষুধটা খেয়ে ফেলল। মুনির হাসান নিপা বেগমের দিকে তাকিয়ে বলল, মোনালিসার শরীর বোধ হয় অনেক করেছে, ওকে হসপিটালে নিয়ে চলো। মুনির হাসানের কথা মোনার কানে বিদ্ধ হল। মোনা ইচ্ছে করছে একা থাকতে, বিশ্রী রকমের অসহ্য লাগছে। চিৎকার করতে ইচ্ছে করছে, কারো কথা শুনতে ভালো লাগছে না। দুর্বল গলায় বলল, না আঙ্কেল, হসপিটালে যাওয়ার দরকার নেই, ঠিক হয়ে যাব। মুনির হাসান লিলি বেগমের উদ্দেশ্যে বলল, লিলি, মোনালিসাকে পাশের রুমে নিয়ে যাও, মানুষের ভিতর মাথা ব্যথা বাড়বে। মোনা পাশের রুমে গিয়ে শুয়ে রইল। বুকের ভিতর ভারী এক যন্ত্রণা। সুখগুলো বারবার দুঃখে পরিণত হচ্ছে। কি করবে? প্রিয়মকে ভুলে যাবে? বিছানার চাদর আঁকড়ে করে চাপা গলায় কাঁদছে। চোখের পানি বর্ষার ধারার ন্যায় গড়িয়ে গড়িয়ে বালিশে পড়ছে। কিভাবে বেরিয়ে আসবে এই মায়াজাল থেকে? চাপা কান্নার ফলে মোনার শরীর কাঁপছে। এর ভিতর নিশান আসে স্কুল থেকে। দৌড়ে মোনার কাছে এসে উৎফুল্ল হয়ে একটা ঘড়ির বক্স দেখায়। মোনা চিৎকার করে বলল, নিশান, যাও এখান থেকে, আমার মাথা ব্যথা করছে, আমায় বিরক্ত করবে না। এই যন্ত্রণা মোনার সহ্য হচ্ছে না কিছুতেই। এদিকে কষ্ট, অন্যদিকে প্রিয়মের উপর ক্ষোভ। মোনা বিছানা ছেড়ে উঠে ওষুধের বক্স থেকে 2টা ঘুমের ওষুধ হাতে নেয়। এর ভিতর লিলি বেগম আসে।
মোনা লিলি বেগমের দিকে এক নজর তাকিয়ে বলে, খালা আমার অসহ্য রকমের যন্ত্রণা হচ্ছে। আমি ঘুমের ওষুধ খেয়েছি, ঘুমাবো। আমায় ডাকে না যেন কেউ। তোমরা দুপুরে খেয়ে নিও। আর বাসায় তো খাট 2টা। এতগুলো মানুষ ঘুমাবো কিভাবে? সন্ধ্যা হওয়ায় আগে চলে যেও। লিলি বেগমের কাছ থেকে কোনো উত্তরের অপেক্ষা না করে বিছানায় নিয়ে শুয়ে পড়ল। কিছুক্ষণ পর ঘুমে চোখ লেগে আসতে লাগল। একসময় ঘুমে আচ্ছন্ন হয়ে যায়। মোনা ঘুম থেকে উঠে দেখে রুমটা অন্ধকার। পাশের রুমের লাইটের সরু কয়েক খণ্ড আলো আসে মোনার রুমে। মোনা উঠে বসে। ঘুমিয়ে কিছুক্ষণের জন্য সব ভুলে গেছে। হঠাৎ আবার সব মনে পড়ে মোনার পাঁজর কাঁপিয়ে ধক করে ওঠে। আবার যন্ত্রণা শুরু হয়। এত সব ভালোবাসা সব মিথ্যে? মোনার চোখ ভিজে ওঠে। কি জবাব দিবে প্রিয়মের বিপরীতে? রাত 9টা বেজেছে। পাশের রুম থেকে কথার শব্দ আসছে। গুনগুন শব্দ করে গান গাচ্ছে কে যেন। মেয়েলি গলা। নিপা খালারা যায়নি? মোনা এলোমেলোভাবে পা ফেলে দরজার কাছে যেতেই দেখে বিভা আর বিহি বসে আছে, সাথে নিশান। নিশান বিভা বা বিহির দুইজনের ভিতর কারো একজনের ফোন দিয়ে গেমস খেলছে। হঠাৎ বিভা দরজার দিকে তাকিয়ে মোনাকে দেখে উৎকণ্ঠিত হয়ে বলল, আরে মোনালিসা, বেটার ফিল হচ্ছে এখন? ওখানে দাঁড়িয়ে আছো কেন? তুমি এত চুপচাপ থাকো কেন বলো তো? মোনা এসে ওদের কাছে বসে। বিহি হেসে বলে, তুমি অসুস্থ তাই আমরা যাইনি, ভাবছি রাতে জম্পেশ আড্ডা হবে। মোনার চাহনিতে বিষণ্ণতা। হাসার চেষ্টা করল। বিভা মোনার কাঁধে মৃদু ধাক্কা দিয়ে বলল, আচ্ছা তুমি কি সবসময় এমন গম্ভীর থাকো? নাকি আমাদের ভালো লাগছে না? না, আসলে আমার শরীরটা খারাপ লাগছে। মোনা চুপচাপ বসে থাকে। ওদের কথার বিপরীতে দুই একটা কথা বলছে। এর ভিতর বিহি বিভার দিকে তাকিয়ে বলল, এই প্রিয়ম ভাইয়ার খোঁজ পেলি? প্রিয়মের নাম শুনে মোনার বুকের মাঝে মোচড় দিয়ে উঠল। চিনচিনে ব্যথা হচ্ছে। হঠাৎ মোনার মনে পড়ল প্রিয়ম তো অফিস শেষে এখানেই আসবে। বিভা আর বিহিও এই বাসায়। ওরা কি ভাববে? তাছাড়া প্রিয়মের সাথে কথা বলা দরকার। প্রতিনিয়ত একটা সম্পর্ক নিয়ে যন্ত্রণায় না ভুগে একবারেই শেষ করে দেওয়া ভালো। মোনার মাথার ভিতর অনেক প্রশ্ন। প্রিয়মের এত ভালোবাসা, এত পাগলামি, এত ব্যাকুলতা সব মিছে? মেয়েদের বিছানা অবধি নিয়ে ছেড়ে দেয়? কষ্টে মোনার শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। বিভা রাগ বিহির প্রশ্নের উত্তরে বলে, না পাইনি খোঁজ। মোনা নিজেকে সামলানোর চেষ্টা করে। স্বাভাবিক গলায় বলে, কেন প্রিয়ম ভাইয়া কোথায় গেছে? বিভা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, সে এক লম্বা কাহিনী। মোনা বলে, লম্বা কাহিনী নাকি প্রেম কাহিনী? খালা কবে যেন বলেছিল তোমাদের বিয়ে হওয়ার কথা না যেন কি? যতটুকু মনে পড়ে তোমরা বিয়ের ব্যাপারেই এখানে আসছ। বিভা কোনো ভনিতা করল না। খুব সাবলীল গলায় বলল, প্রিয়মের সাথে আমার 2 বছরের সম্পর্ক ছিল। আমাদের সাথে সম্পর্ক চলাকালীন ওরও আরও অনেকগুলো সম্পর্ক ছিল, আমারও আরও অনেকগুলো সম্পর্ক ছিল। কোনো একটা কারণে আমি ওর সাথে ব্রেকআপ করে দিই 1.5 বছর আগে। ব্রেকআপের 2 মাস পর আমি আবার ওর সাথে প্যাচ আপ করি। তারপর আমাদের মাঝে শারীরিক সম্পর্ক হয়। তার কয়েকদিন পর প্রিয়ম আমায় ইগনোর করতে থাকে। তারপর আর আমার সাথে ওর কথা হয়নি। শারীরিক সম্পর্ক কথাটা মোনার বুকে ধারালো ছুরির মতো আঘাত করল। মোনার মুখ থমথমে। মুখ থেকে আর কোনো কথা বের হল না। মোনা ভেবেছিল ওদের সাথে এখনো সম্পর্ক চলছে, 1.5 বছর আগে ব্রেকআপ হয়েছে শুনে স্বস্তি পেলেও শারীরিক সম্পর্কের কথা শুনে নির্বাক হয়ে গেল।
ছোট বোনের সামনে বসে কত সহজভাবে কথাগুলো বলল। মোনার সাথে পরিচয় আর কত ঘন্টার। এত স্বল্প পরিচয়ের একজন মানুষের কাছে এভাবে সহজ গলায় সব বলে দিল। মোনা অনুভূতিহীন হয়ে ফ্যাকাশে মুখে বসে রইল। ভিতরে কান্না দলা পাকাচ্ছে। প্রায় ৩-৪ ঘন্টা বসেছিল বিহি আর বিভার সাথে। ওদের সাথে বসে থাকতে খুব বেশি একটা খারাপ লাগছে না। ওরা হাসতে হাসতে বিছানায় লুটিয়ে পড়ছে কিছুক্ষণ পর পর। ওদের কাছে প্রেম কত সহজ। মোনা আনমনা হয়ে যাচ্ছে বারবার। ওদের কথায় সম্বিত ফিরে। মোনা আগ্রহী হয়ে জিজ্ঞেস করল, তোমাদের বিয়ে কবে হচ্ছে? কয়েক মাস পর হয়তো। ও। মোনা কিছুক্ষণ পর আবার বলে, আচ্ছা প্রিয়ম ভাই রাজি বিয়েতে? প্রিয়মের কোনো খোঁজই নেই। রাজি থাকলে তো আমার সাথে কন্ট্যাক্ট করত। ওর রাজিতে কি এসে যায়? খালু উপর কথা বলতে পারবে না। বিভার বলা প্রতিটা কথা প্রচণ্ড যাতনা রূপে মোনার বুকের ভিতর বিচরণ করছে। এই কষ্ট কারো কাছে প্রকাশ করার নয়। কিছুক্ষণ পর কলিং বেল বাজে। মোনা হতবিহ্বল হয়ে যায়। প্রিয়ম এসেছে? এত রাতে প্রিয়মকে দেখে কি ভাববে ওরা? মোনা ত্রাসিত হয়ে যায়। বিভা প্রশ্নসূচক দৃষ্টিতে তাকায়। চমকে গিয়ে বলল, মোনালিসা কে এসেছে এত রাতে? মোনা উত্তর না দিয়ে খাট থেকে নেমে দরজার দিকে এগিয়ে যায়। এই পরিস্থিতি কিভাবে মোকাবেলা করবে তাই ভাবছে। মোনা দরজা খুলতেই প্রিয়ম বাসার ভিতরে ঢুকে। মোনা উৎফুল্ল হয়ে বলে, আরে প্রিয়ম ভাই আপনি? কতদিন পরে দেখা আপনার সাথে। লিলি খালা, নিপা খালা উনারা তো দুপুরে এসেছিল। সন্ধ্যায় চলে গেছে। বিহি, বিভা আছে। আসুন আসুন। মোনার কথা কিছুই বুঝল না প্রিয়ম। হঠাৎ দেখে বিহি আর বিভা খাটে বসা। বিভা তির্যক দৃষ্টিতে তাকিয়ে আছে। দ্রুত বেগে ছুটে আসে দরজার দিকে। বিভার দিকে তাকিয়ে প্রিয়ম স্বাভাবিক গলায় বলল, তুই এখানে? এরিক তো বলেছিল তুই আসিসনি। তুই এসেছিস জানলে তো আমি আসতাম না। এরিক তো বলল আম্মু উনারা রাতে এখানে থাকবে। এইটুকু বলে মোনার দিকে আর চোখে তাকালো প্রিয়ম। মোনা অন্যদিকে তাকিয়ে আছে। পরিস্থিতি বুঝতে পেরে প্রিয়ম খুব নিপুণভাবে মিথ্যা বলেছে। বিভা যেন অপমান বোধ করল। থমথমে মুখে বিভা বলল, প্রিয়ম তোর সাথে আমার কথা আছে। কতগুলো মেসেজ করেছি তোর ফোনে। ফোনের কথা বলতেই প্রিয়মের মুখের ভাব বদলে গেল। চেহারায় চিন্তার রেখা ফুটে উঠল। ওদের সামনে মোনার কাছে ফোন চাইবে কিভাবে? প্রিয়ম বিভার দিকে তাকিয়ে বলল, সারাদিন অফিস করে এসেছি। এখন আমি ক্লান্ত। আর তোর কথা শোনার আগ্রহ আমার নেই। বিরক্ত করিস না। বিভা চিৎকার করে বলল, আমি তোকে বিরক্ত করি না? প্রিয়ম বিভার কথা উপেক্ষা করে বলল, এই মোনা শোয়ার জায়গা হবে? এখন বাসায় যেতে ইচ্ছে করছে না। তোমাদের পাশের রুম তো খালি। নিশান আর আমি ওই রুমে ঘুমাই, তোমরা এই রুমে। মোনা প্রিয়মের দিকে না তাকিয়ে বলল, আচ্ছা। মোনার গলায় বিষাদের সুর। বিহি আর বিভার মাঝে প্রিয়মের সাথে কথা বলার সুযোগ হল না। বারবার বুক চিরে দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে আসতে লাগল। প্রিয়ম নিশানকে নিয়ে পাশের রুমে যাওয়ার সাথে সাথে বিভাও রুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। মোনা শুধু নির্বাক দর্শকের মতো দেখে চলেছে। মোনার শ্বাসরুদ্ধ হয়ে আসছে, কাঁদতে হবে এখন। পাশের রুম থেকে প্রিয়মের গলায় আওয়াজ পাওয়া গেল। উঁচু গলায় চেঁচামেচি করছে বিভার সাথে। বিভাকে রুম থেকে বের করে দিল কয়েক মুহূর্ত পর।
বিভা বেরিয়ে আসার পর মোনা নিশান ডেকেছে এই অজুহাত দিয়ে প্রিয়মের রুমে গেল। প্রিয়মের মোবাইলটা প্রিয়মের দিকে ছুঁড়ে মারল। রোষারক্ত চোখে তাকিয়ে শুধু বলল, লম্পট। প্রিয়ম চাপা গলায় বলল, মোনা তুমি সব কথা না শুনে আমায় ভুল বুঝবে না প্লিজ। মোনা আমি তোমায়। প্রিয়মের কথা না শুনেই রুম থেকে বের হয়ে গেল মোনা। শুনতে ইচ্ছে করছে না কোনো কথা। রুমে এসে দেখে বিভা, বিহি দুজনই শুয়ে পড়েছে। মোনাও লাইট অফ করে শুয়ে পড়ল। চোখ থেকে ফোঁটায় ফোঁটায় পানি গড়িয়ে পড়ছে নিঃশব্দে। মোনা বালিশে মুখ গুজে শব্দহীনভাবে কেঁদে চলেছে। খুব সতর্কতার সাথে কাঁদছে। বিহি, বিভা কেউই যেন না শুনে এই কান্নার আওয়াজ। মোনার ফোনের স্ক্রিনে প্রিয়মের দেওয়া একটা মেসেজ ভেসে ওঠে, ওরা ঘুমালে এই রুমে এসো মোনা। বিভার একার কথা শুনে তুমি আমায় ভুল বুঝছ কেন? দুইজনের কথা শুনতে হবে তোমাকে। মোনা আমি তোমায় সম্পর্কের শুরুতেই বলেছিলাম আমার অসংখ্য রিলেশন ছিল। মোনা উত্তর দিল, হ্যাঁ আসব, আমারও কথা আছে আপনার সাথে। চোখ মেলে শুয়ে থাকে মোনা। অন্ধকার ব্যতীত কিছুই চোখে পড়ছে না। প্রিয়মের সাথে সম্পর্ক কতখানি ভুল ছিল প্রতি পদে পদে মোনা উপলব্ধি করছে। 2 ঘন্টা কেটে যাওয়ার পর মোনা খুব সাবধানার সাথে বিছানা থেকে ওঠে। পা টিপে টিপে প্রিয়মের রুমে যায়। মোনাকে দেখে প্রিয়ম উঠে বসে। অনেকখানি দূরত্ব রেখে বসে মোনা। প্রিয়মের দিকে তাকিয়ে বলে, কয়টা মেয়ের সাথে ফিজিক্যাল রিলেশন ছিল? মোনা আমি তো বলেছি তোমায় আমার অনেকগুলো গার্লফ্রেন্ড ছিল আমার। আমি যাদের সাথে প্রেম করেছি তাদের কাছে শারীরিক সম্পর্ক স্বাভাবিক একটা বিষয় ছিল। হ্যাঁ আমি পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ ছিলাম, লম্পট ছিলাম। কিন্তু আমি তোমার জন্য নিজেকে বদলিয়েছি মোনা। আমি তোমায় বলেছি তোমার প্রতি আমার যে অনুভূতি তা আগে কখনো কারো প্রতি জাগেনি। আমার অতীতের আমিটাকে না দেখে বর্তমানের আমিটাকে দেখো। ওর সাথে আমার ব্রেকআপ হয়েছে আরও 1.5 বছর আগে। ও কি জানে আমি বদলিয়েছি নিজেকে? ও তো আমায় আগের মতোই ভাবে। দুইজনই খুব আস্তে কথা বলছে। হঠাৎ ওই রুমের লাইট জ্বলে ওঠে। বিহি বা বিভা কেউ একজন সজাগ হয়েছে। মোনা দরজার দিকে তাকিয়ে দেখে বিভা দাঁড়ানো দরজার সামনে। বিভা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। প্রিয়মের চোখে মুখের অবস্থা স্বাভাবিক। মোনা অস্বস্তিতে গুলিয়ে যাচ্ছে। প্রিয়ম ক্রুদ্ধ হয়ে বিভার দিকে তাকিয়ে বলল, এখানে কি তোর? বিভা প্রিয়মের কথার জবাব দিল না। বিভার সেন দৃষ্টি মোনার দিকে। বিভা মোনার উদ্দেশ্যে সন্দিহান গলায় বলল, এত রাতে এখানে কি মোনালিসা? মোনা জবাব দেওয়ার জন্য তাকায় বিভার দিকে। মোনা উত্তর দেওয়ার আগেই প্রিয়ম বলে, ফ্যামিলি প্ল্যানিং করছি। বিয়ের পর কয়টা বাচ্চা নিব, কয় বছর পর পর নিব। এগুলো শুনে তুই কি করবি বল? প্রিয়মের জবাব শুনে মোনা ভ্রু কুঁচকে তাকায়। চোখে মুখে রাগের ফুলকি ছড়াচ্ছে মোনার। রাগ সংযত করে বিভার দিকে তাকিয়ে বলল, নিশানের ঘুমের ভিতর হাঁটাহাঁটির স্বভাব আছে। হাঁটতে হাঁটতে গিয়ে দেয়ালের সাথে ধাক্কা খেয়ে ঘুম ভেঙেছে। আমি ওকে শুইয়ে দিতে এসেছি। প্রিয়ম ভাই আপনার আর তার লাভ স্টোরি শোনাচ্ছে। মোনার কথা প্রিয়ম অস্বাভাবিকভাবে হেসে ওঠে। বিভা একটা ক্ষীণ নিঃশ্বাস ফেলে বলে, তা এত ফিসফিস করে কথা বলার কি আছে? বিভা কয়েক পা এগিয়ে আসল। প্রিয়ম ঠান্ডা গলায় বলল, বিভা শোন, মোনা আমার গার্লফ্রেন্ড। বলতে পারিস হবু বউ। মোনা চাইলে আমি এখনই ওকে বিয়ে করব। এভাবে নিজের উপস্থিতির জানান না দিয়ে মানুষের কথা শোনা, অভদ্রতা না বিষয়টা? অপমানে বিভার মুখ থমথমে। মোনা রাগে চিৎকার করে উঠে খাট ছেড়ে দাঁড়াল।
সাঁওতাল শিকারীর কোচে ঘা খাওয়া গুইসাপের মতো রাগে গড়গড় করতে করতে বলল, প্রিয়ম ভাই, প্রবলেম কি আপনার? এসব অসংলগ্ন কথাবার্তা কেন বলছেন? বিভা তীব্র আক্রোশে প্রিয়মের দিকে তাকিয়ে বলল, এত ভদ্রতা শিখলে কোত্থেকে? কে শিখালো? তোর কি মনে হয় না তুই বেশি বেশি করছিস? আমি কি করছি জানি না, কিন্তু এখানে যদি মোনা না থাকত তাহলে তোকে এই বিল্ডিংয়ের ছাদ থেকে ছুঁড়ে ফেলতাম। আমার হাই স্যালারির জব হয়েছে, এটা শুনে বিয়ের জন্য এত তোড়জোড়? প্রিয়ম একটু থামে, প্রচণ্ড বিরক্তি নিয়ে বলে, যা তুই এখান থেকে, মোনার সাথে কথা আছে আমার। এই কথা যে বিভা হাবিব সাহেব আর লিলি বেগমের কাছে বলে দিবে এ ব্যাপারে মোনার বিন্দুমাত্র সন্দেহ নেই। মোনা চায় না এমনটা। মোনা অবিশ্বাস্যর সুরে বলে, আপনার সাথে আমার কি কথা প্রিয়ম ভাই? আপনাদের দুইজনের মাঝে আমায় কেন জড়াচ্ছেন? নিজেদের ঝগড়াবিবাদ নিজেরা মিটিয়ে নিন। 2 দিন পর বিয়ে। আপনি আমায় এত রাতে জোর করে নিজেদের লাভ স্টোরি শোনালেন, আর এখন উল্টাপাল্টা কথা বলছেন? বিভার মুখের অভিব্যক্তি দেখে মনে হল সন্দেহের তীর মোনার দিক থেকে সরেছে। মোনা মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেলল। সমস্ত ক্ষোভ, যন্ত্রণা চাপিয়ে বলল মোনা, আপনারা কথা বলুন, আমি আসছি। প্রিয়ম জোর গলায় বলল, মোনা, আমি তোমাকে বসতে বলছি। কথা আছে তোমার সাথে। বিভা আপুর সাথে কথা বলুন। শুধু শুধু মিথ্যা বলে আপনি আমায় বিপদে ফেলছেন। ছি। মোনা এক মুহূর্ত না দাঁড়িয়ে চলে গেল। দিনে দিনে পাক্কা অভিনেত্রী হয়ে যাচ্ছে যেন। অসহ্য লাগছে মোনার। তাকালো না আর প্রিয়মের দিকে। মোনা চলে আসার কিছু মুহূর্ত পর বিভাও চলে আসল। মোনা বুঝতে পারল বিভার সাথে খারাপ আচরণ করেছে প্রিয়ম। বিভার দিকে তাকাতে অস্বস্তি হচ্ছে মোনার। বিভা এসে বলল, কি বলেছে প্রিয়ম তোমার সাথে? একটু থেমে মোনার দিকে সন্দেহের চোখে তাকিয়ে বলল, তোমাদের মাঝে কোনো সম্পর্ক আছে? ছি ছি বিভা আপু, কি বলছো তুমি? প্রিয়ম ভাইয়ের কথা বিশ্বাস করো না তুমি। সব সময় আমার পিছনে লেগে থাকে। তোমাদের প্রেমকাহিনী শোনালো, উনার অনেকগুলো সম্পর্ক ছিল তাও বলল। বিভাকে চিন্তিত মনে হচ্ছে। কপালে চিন্তার ছাপ। তৎক্ষণাৎ উত্তর দিলও না। মোনা শঙ্কিত হয়ে পড়ল। বিভার মনে কি চলছে বোঝার চেষ্টা করল। বলল, আচ্ছা শুয়ে পড়ো, রাত তো অনেক হয়েছে। তুমি কিন্তু প্রিয়ম ভাইয়ের কথা বিশ্বাস করো না। উনি সব সময় আমার সাথে জোকস করে। বিভা উত্তর না দিয়ে শুয়ে পড়ল। মোনাও পাশ ফিরে শুয়ে পড়ল। প্রিয়মকে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে, আবার অবিশ্বাসও করতে পারছে না। প্রচণ্ড দোটানায় ভুগছে। প্রিয়ম অতীত। এত বিভৎস অতীত মেনে নেওয়া যায়? তাছাড়া মোনার মাঝে কি আছে যার জন্য প্রিয়ম নিজেকে এত বদলাবে? এসব চিন্তা ভাবনায় মোনা ক্লান্ত হয়ে পড়ছে। সুস্থ, স্বাভাবিক একটা সম্পর্ক হতে পারল না? কেমন অসুস্থ একটা সম্পর্ক। গোলক ধাঁধায় পড়ে গেল মোনা। বুকের ভিতর চিনচিনে ব্যথা হচ্ছে। অসহ্য রকমের ব্যথা। জীবনের প্রতি ক্ষুব্ধ হয়ে যাচ্ছে মোনা। ভালো কিছু পেল না কখনো, ভালো থাকতে পারল না। বিভা আর কিছু জিজ্ঞেস করল না মোনাকে। মোনাও কিছু বলেনি। বলার মতো মানসিকতা নেই। সকালে মোনা ঘুম থেকে উঠে। বিভার হয়তো 12টা ছাড়া ঘুম ভাঙবে না। নিশানেরও বেলা করে ঘুমানোর অভ্যাস নেই। মোনা দ্রুত হাতে নাস্তা বানাচ্ছে, ভার্সিটিতে যাবে আজ। নির্ঘুম রাত মোনাকে এক কঠিন সিদ্ধান্ত দিল। প্রেম ভালোবাসার ভূত মাথা থেকে নামিয়ে ফেলবে।
ঠিকমতো লেখাপড়া করবে, নিশানকে সুন্দর একটা জীবন দিবে। মোনা বুঝে গেছে সুখ ওর জন্য না, শুধু শুধু মরীচিকার পিছনে ছুটে তৃষ্ণার্ত হয়ে লাভ নেই। প্রচণ্ড আক্ষেপে দীর্ঘশ্বাস বেরিয়ে আসছে। নিজকে এমনভাবে তৈরি করবে যাতে প্রিয়ম ছেড়ে গেলেও সেটা যেন মোনার জীবন কোনো প্রভাব না ফেলে। বুকের ভিতর জমানো কষ্ট, আক্ষেপ কিংবা বহুদিনের যন্ত্রণা থেকে এই সিদ্ধান্ত। প্রিয়মকে ছেড়ে দেওয়া একটা কঠিন কাজ, এই কঠিন কাজটা করার মানসিকতা মোনার নেই। যেহেতু প্রিয়ম তার অতীত নিয়ে অনুতপ্ত, সেহেতু সুযোগ দিবে, সম্পর্কটাও থাকবে। কিন্তু এত আবেগী হওয়া যাবে না, শক্ত হতে হবে। ছোটবেলা থেকে ভালোবাসার অভাব ছিল মোনার জীবনে, তাই হয়তো কারো একটু সহানুভূতিতে কিংবা ভালোবাসায় দুর্বল হয়ে পড়ে প্রিয়ম নামক এক জটিল সমীকরণে আটকে গেছে, না পারছে বের হতে। তাই পরিস্থিতি অনুযায়ী এর থেকে ভালো সিদ্ধান্ত আর হতে পারে না। কারো পায়ের শব্দ পেয়ে মোনা পিছনে তাকায়। প্রিয়ম ঘুম জড়ানো চোখে তাকিয়ে আছে মোনার দিকে। নিচু গলায় বলল, মোনা। প্রিয়মের এই ডাকের কারণ বুঝে মোনা শান্ত গলায় বলল, রাগ নেই আপনার উপর আমার। আপনার অতীত নিয়ে রাগ করাটা বোকামি। যা ইচ্ছে তা থাকুক আপনার অতীত জীবনে। অফিসে দেরি হয়ে যাবে, রেডি হন। আর শুনেন, এখানে আর আসবেন না। কাল থেকে আপনার বাসায় থাকবেন। যে ছেড়ে যাওয়ার সে এমনিতেই যাবে, কাউকে ধরে বেঁধে তো আর রাখা যায় না। মোনার উত্তর শুনে প্রিয়ম বিচলিত হল কিছুটা। এমন উত্তরের জন্য হয়তো প্রস্তুত ছিল না। প্রিয়মের কণ্ঠে বিস্ময়। কাউকে হারানোর ভয় আর ধরে বেঁধে রাখা এক জিনিস না মোনা। তুমি হঠাৎ এমন কথা কেন বলছ? আমি হারানোর ভয় করি না। আমার জীবনে প্রাপ্তির খাতা শূন্য, সেখানে হারানোর ভয় কিসের? মোনা, তোমার কি হলো হঠাৎ? আমার খারাপ একটা অতীত আছে। কিন্তু আমি কি করব বলো? অতীতগুলো না চাইতেন সামনে আসছে বারবার। মোনা প্রিয়মের দিকে ফিরে তাকিয়ে বলে, আপনার অতীত নিয়ে কোনো অভিমান নেই আমার। বিভা আপু ঘুম থেকে উঠবে, আপনি এখান থেকে যান। প্রিয়ম চুপ। অনেকক্ষণ চুপ থাকল। কিছুক্ষণ পর বলল, আমি তোমায় বিয়ে করব। আজই আব্বু আম্মুর সাথে কথা বলবো। মোনার চোখ রাগে ধিকোধিক করছে। চোখ জোড়া যেন ফার্নেসের চুল্লি। খালা যদি এই বিষয়ে কিছু জানে খারাপ হবে খুব। আর আপনার বাপের কথা আমার সামনে বলবেন না দয়া করে। আম্মুর কাছে বলবো না, আব্বুর কাছে বলবো না। হ্যাঁ, কারো কাছেই বলা যাবে না। আর আপনার যদি মনে হয় আমি আপনার বাপের সামনে কখনো যাব, তাহলে আপনি ভুল। মোনা একটু থামে। আবার বলে, আমি কি বলেছি আমি আপনায় বিয়ে করব? বিয়ে তো ছেলে খেলা না, হুট করে সিদ্ধান্ত নিয়ে নিলাম। মোনার কথায় প্রিয়ম বিস্ময়ের চূড়ায় পৌঁছে গেল। চোখ জুড়ে বিস্ময় ব্যক্ত হচ্ছে। অবিশ্বাস্যর সুরে বলল, মোনা, তুমি কি বলছো এসব? আমি তোমায় বিয়ে করে অন্য কোনো দেশে সেটেল হয়ে যাব। আমার ফ্যামিলির মুখোমুখি তোমার হতে হবে না। এসব কথা বলার মানসিকতা আমার নেই। জীবন চলতে চলতে আমি ক্লান্ত। আমার এখন ভালোবাসার থেকে শান্তির খুব দরকার। আমি দিব তোমায় শান্তি। শুধু আমার অতীতের ব্যাপারগুলো নিয়ে কষ্ট পেও না। মোনা আর উত্তর দিলও না। নিজের কাজে ব্যস্ত হয়ে গেল। প্রিয়ম আবার ডাকল, মোনা, এমন আচরণ কেন করছ? মোনা তীব্র বিরক্তি নিয়ে বলল, আপনি জানতো এখান থেকে। একটু পর আবার বলল, রাতে বিভা আপুর সামনে ওসব কি বলেছেন? খালা যদি এসব নিয়ে আমায় কিছু জিজ্ঞেস করে খারাপ হবে। ওদের সামনে আপনি আমার সাথে কোনো কথা বলবেন না।
প্রিয়ম এসব কথা উপেক্ষা করে বলল, নাস্তা দেও। আমি খেয়ে অফিসে যাব। আমি তোমায় ভালোবাসি। মোনা গম্ভীর মুখে বলল, টেবিলে বসুন যান। এইটুকু বলে ক্ষীণ নিঃশ্বাস ফেলে আক্ষেপ করে বলল, আমার এখন মনে হচ্ছে আমার ভবিষ্যৎ ও আমার মায়ের মতো হবে, লিলি খালার মতো হবে। খালার সাথে এত খারাপ আচরণ করে আপনার বাপ, কখনো প্রতিবাদ করেছেন? দুই ভাইয়ের এক ভাইও কখনো প্রতিবাদ করেননি। মেরুদণ্ডহীন পুরুষ। এত বড় সন্তান থাকতে কিভাবে একজন মায়ের সাথে খারাপ ব্যবহার করে? প্রিয়মের মুখ পাণ্ডু বর্ণ হয়ে গেল। কোনো প্রতিবাদ না করে বলল, আমি যাচ্ছি। খেয়ে যান। উহু। খেতে বলছি আপনায়। মোনার গলায় প্রখর রাগ। প্রিয়ম কেবল আস্তে করে বলল, আচ্ছা। বিহি, বিভা, প্রিয়ম, নিশান সবাই একসাথে খেতে বসল। প্রিয়ম আগে আগে খেয়ে উঠে গেল। মোনাকে চোখের ইশারায় আড়ালে ডাকল। মোনা দেখেও না দেখার ভান করে খেয়ে যাচ্ছে। প্রিয়ম শেষে বলল, এই নিশান স্কুলে যাবে না তুমি? এর ভিতর বিভা বলল, প্রিয়ম তুই কি আমার কথা শুনবি না? সমস্যা কি তোর? সমস্যা তুই নিজে। প্রিয়ম বিভার কথা না শুনে নিশানকে নিয়ে বের হয়ে গেল। বিহি মোনাকে জিজ্ঞেস করল, ভার্সিটিতে যাবে না? হুম যাব। আজ জরুরি ক্লাস আছে। তোমরা কিন্তু যেও না। বিভার ফোন বেজে ওঠে। বিভা নাস্তা অর্ধসমাপ্ত রেখে ফোন নিয়ে উঠে যায়। মোনা ড্রেসিং টেবিলের সামনে বসে চুল বাঁধছে। বিভার বলা কথাগুলো কৌতূহলী হয়ে শুনছে। বুঝতে পারল বয়ফ্রেন্ডের সাথে কথা বলছে। মোনা চমকাল। বয়ফ্রেন্ড আছে তবুও প্রিয়মের পিছনে লেগে আছে কেন? মোনার রেডি হওয়া শেষে বিভা ফোন রেখে বলল, এই মোনালিসা আমরাও চলে যাব এখন। অন্য সময় আসব। মোনা মেকি জোর দেখিয়ে বলল, এই না, না কোথায়ও যাবে না। শরীর ক্লান্ত ছিল তোমাদের সাথে কথা হয়নি তেমন। না, না আবার আসব। আছি তো এখানে বেশ কয়েকদিন। মোনা ভার্সিটি গেল আর ওরা লিলি বেগমের বাসায় চলে গেল। ভার্সিটি, অফিস সব শেষে ক্লান্ত হয়ে বাসায় ফিরল। লিলি বেগম অস্থির হয়ে বসে রইল সোফায়। বাসায় ফিরে লিলি বেগমকে দেখে বলল, খালা কখন আসলে? এই তো একটু আগে। তোর সাথে আমার কথা আছে, এদিকে আয়। অজানা শঙ্কায় মোনার বুকের ভিতর ধক করে ওঠে। কি বলবে লিলি বেগম? মনে মনে আতঙ্কপ্রবণ হয়ে গেল মোনা। লিলি বেগমের কাছে গিয়ে বসল। কি বলবে খালা? তোর সাথে প্রিয়মের কোনো সম্পর্ক আছে? লিলি বেগমের কথায় মোনা যেন বজ্রাহত হল। বিধ্বস্ত মুখে তাকাল। যথাসম্ভব স্বাভাবিক আচরণ করার চেষ্টা করল। কিছু না বুঝার ভান করে বলল, খালা কি বলছো এসব? ছি, ছি। উনি আমার বড় ভাইয়ের মতো। খালা তোমার কেন এমন মনে হলো বলো তো? কথাগুলো খুব আহত গলায় বলল মোনা। লিলি বেগম গম্ভীর মুখে বলল, বিভার সন্দেহ হয়েছে। মোনা তুই জানিস না বিভার সাথে প্রিয়মের বিয়ে ঠিক? সব জেনে শুনেও। খালা প্লিজ তুমি না জেনে কোনো কথা বলবে না। প্রিয়ম ভাইয়ের সাথে মাসে আমার একবারও দেখা হয় না। তাহলে ওর রুমে রাতে কি করছিলি? মোনার হৃৎপিণ্ড শীতল হয়ে গেল যেন। মুখের অভিব্যক্তি স্বাভাবিক রাখার চেষ্টা করে বলল, তুমি তো জানো নিশান ঘুমের ভিতর হাঁটাহাঁটি করে। আমি নিশানকে শুইয়ে দিতে গিয়েছিলাম। প্রিয়ম ভাই উনার আর বিভা আপুর লাভ স্টোরি শোনালো আমায়। তোমার ছেলে বিভা আপুর সামনে উল্টাপাল্টা বলল। এসব বলতে বলতে মোনার চোখ থেকে পানি গড়িয়ে পড়ল।
মোনা অবাক হয়ে যাচ্ছে। কি দারুণ অভিনয় করছে। আবার চোখ থেকে পানিও পড়ছে। তীব্র অভিমানে বলল, খালা তোমাদের আর এখানে আসার দরকার নেই। আমি পৃথিবীতে একা বাঁচতে পারব। কোনো না কোনো উপায়ে আল্লাহ বাঁচিয়ে রাখবে। তুমি বিভা আপুর কথা বিশ্বাস করলে, আর আমার কথা বিশ্বাস হচ্ছে। বিভা আপুও তোমার বোনের মেয়ে, আমিও তো তোমার বোনের মেয়ে। দু চোখ করে দেখছ কেন? লিলি বেগমের সাথে কথা বলতে বলতে কলিং বেল বাজা শুরু করে। মোনা দরজা খুলে বিস্মিত হয়ে তাকিয়ে থাকে। জ্যাকের এক কর্মচারীর সাথে প্রিন্সেস এসেছে। মোনা সব চিন্তা ভাবনা ভুলে প্রিন্সেসকে জড়িয়ে ধরে। আহ্লাদপূর্ণ গলায় বলল, মাদার, রিয়েলি আই এম সারপ্রাইজড। প্রিন্সেসও মাদার মাদার ডেকে মোনার গালে চুমু খাচ্ছে। মোনা উৎফুল্ল হয়ে বলল, প্রিন্সেসটা কি বড় হয়ে গেছে। জ্যাকের কর্মচারী মোনার হাতে 3টা ডায়েরি দিল। এর ভিতর একটা ডায়েরি মোনা দেখেছিল। মোনা প্রচণ্ডভাবে চমকে গিয়ে বলল, এগুলো কেন? জ্যাক আসেনি? জ্যাক ব্যস্ত। জ্যাক এগুলো জ্যাকের ভাষায় লিখে দিতে বলেছে। জ্যাক আপনার ফোনে মেসেজ করেছে দেখুন। প্রিন্সেস আশাতে মোনা লিলি বেগমের প্রতি অমনোযোগী হয়ে পড়ে। লিলি বেগম সেদিকে সরু চোখে তাকিয়ে আছে। লিলি বেগমের কথাগুলো শোনার পর কোনো এক অজ্ঞাত কারণে লিলি বেগমকে ও মোনার খানিক বিরক্ত লাগছে। মোনা দরজার সামনে দাঁড়িয়ে জ্যাকের কর্মচারীর সাথে হাসি মুখে কথা বলছে। ডায়েরিগুলো হাতে নিল। প্রিন্সেস ডায়েরির পৃষ্ঠা ধরে টানছে। মোনা চোখ লাল করে তাকিয়ে শাসালো প্রিন্সেসকে। মোনার চোখে ভাষা প্রিন্সেস বুঝেছে হয়তো। ডায়েরির পৃষ্ঠা হাত থেকে ছেড়ে দিয়েছে। মোনা স্মিত হেসে জ্যাকের কর্মচারীর দিকে তাকিয়ে বলল, ভিতরে আসুন। না, অন্যদিন। জ্যাকের কর্মচারী চলে যাওয়ার পর মোনা দরজা বন্ধ করল। তারপর দ্রুত ছুটে গিয়ে ড্রেসিং টেবিলের সামনে থেকে মোবাইলটা হাতে নিল। জ্যাক মেসেজ করেছে। প্রিন্সেস এক অদ্ভুত কাণ্ড করেছে আজ, বারবার বলেছে মাদারের কাছে যাবে। সকালে আবার কর্মচারীদের পাঠিয়ে দিব, প্রিন্সেসকে নিয়ে আসবে। আর একটা মেসেজ ছিল, এই ডায়েরি 3টা ইংরেজিতে লিখে দিবেন। যদি প্রবলেম হয় তাহলে থাক। আমার দীর্ঘদিনের অধীরতা এই ডায়েরির কথাগুলো বুঝার। আপনিই একমাত্র মাধ্যম যে আমায় বুঝাতে পারবেন। মোনা মোবাইলটা হাত থেকে রেখে প্রিন্সেসকে খাটে বসাল। লিলি বেগম সোফা থেকে উঠে এসে প্রিন্সেসের কাছে বসল। ডায়েরি 3টার ব্যাপারে মোনা কৌতূহলী কেন জানি, তবুও একটা ব্যাপার মোনা ভাবছে কারো খুব যতনা লেখা ব্যক্তিগত কথাগুলো পড়াটা ভীষণ অন্যায়। মোনা বুক সেলফে ডায়েরিগুলো রেখে এসে প্রিন্সেসের কাছে বসল। এই মেয়ে যদি কাঁদে রাতে? মোনা তাকায় লিলি বেগমের দিকে। লিলি বেগমের সামনে মোনার হঠাৎ অস্বস্তি লাগছে। না কাঁদবে না, ও আমার সাথে থাকতে পছন্দ করে খুব। মোনা থামে। প্রিয়মের ব্যাপারটা যদি এড়িয়ে যায় এটা তাহলে লিলি বেগমের সন্দেহ হতে পারে। মোনা নিজ থেকেই প্রসঙ্গটা তুলল। খালা কি যেন বলছিলে? খালা আমি না আশ্চর্য না হয়ে পারি না। তুমি বিভা আপুর কথা বিশ্বাস করে আমায় জেরা করতে এসেছ। তোমার ছেলের প্রতি যদি আমার প্রেম এত উছলে পড়ত তাহলে তোমার বাসা ছেড়ে আসতাম না। লিলি বেগম একটা ক্ষীণ নিঃশ্বাস ফেলল। মুখটা গম্ভীর, ফ্যাকাশে। কপালে চিন্তার রেখা স্পষ্ট। মুখে বিষণ্ণতা। তোর খালু অনেক আগে থেকেই চাইতো বিভাকে ছেলের বউ করবে। তার চাওয়া পূরণ না হলে সব দোষ পড়বে আমার ঘাড়ে। বিভার কথা আমি বিশ্বাস করিনি, তবুও জিজ্ঞেস করেছি। লিলি বেগমের চেহারার তীব্র এক ক্ষোভ। বেদনায় ছলছল করা গলায় বলল, কাল রাতে প্রিয়মের বিষয় নিয়ে কথা ওঠে। তর্কের এক পর্যায়ে বলে আমায় ডিভোর্স দিয়ে দিবে।
ছেলে দুইটা হয়েছে তার মতো। আমার দোষ কিসের? বিশ্বাস কর মোনা, প্রিয়মের সাথে যে মেয়ের বিয়ে হবে সে কখনো শান্তিতে থাকতে পারবে না। আর বিভার মতো মিনি স্কার্ট পরা, হাতে পায়ে উল্কি, গলায় পিঠে ট্যাটু করা মেয়ে আমি পছন্দ করি? কখনোই না। আমি আমার ছেলেকেই পছন্দ করি না, ছেলের বউয়ের কাছ থেকে আর কি প্রত্যাশা করব? কিন্তু বিভার সাথে প্রিয়মের বিয়ে হলো ওরা দুইজন ভালো থাকবে। খারাপের সাথে খারাপই টিকে থাকতে পারে। লিলি বেগমের কথা শুনে মোনার চোখ ক্রমশ ঝাপসা হয়ে আসছে। যে বয়সে দুইজন দুইজনের ওষুধের কোটা আগলে রাখবে, সে বয়সে ডিভোর্সের কথা? লিলি বেগমের চোখে কষ্টের মহাতরঙ্গ। একজন মা কতটা অসহ্য হয়ে গেলে নিজের ছেলেকে খারাপ বলে? কতটা অসহায় হলে এই বয়সে ডিভোর্সের ভয় করে? মোনার অপরাধ বোধ কাজ করছে। মোনা তো এতদিন বুঝতে পারিনি লিলি বেগমের কষ্টগুলোর গভীরতা। মোনা তো সম্পর্কের আগে জানত না এত কিছু। খালা প্রিয়ম ভাই তো ভালো হয়ে গেছে। লিলি বেগম মোনার দিকে তাকিয়ে যন্ত্রণাপূর্ণ একটা হাসি দিল। পৃথিবীর সমস্ত ক্লেশ যেন মানুষটাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রেখেছে। আমার এই দুর্দশা কিসের জন্য জানিস? তোর মায়ের জন্য। এগুলো কেমন কথা বলছো খালা? আমার মা কি করেছে তোমায়? লিলি বেগম যেন পুরানো স্মৃতি বন্দনা করছে। উদাস হয়ে গেল হঠাৎ। ভার্সিটি লাইফে এক ছেলের সাথে প্রেম করতাম। কি যে ভালোবাসতো আমায়। বিশ্বাস কর মোনা, ওর সাথে বিয়ে হলে আমি সুখী হতাম। কিন্তু তোর মায়ের জন্য পারিনি। তোর মা তোর বাপের সাথে পালিয়ে গেল। এতে আমার বাপের মানসম্মানে ভাটা পড়ল। মানসম্মানে জোয়ার বয়াতে আমায় জোর একটা অমানুষের সাথে বিয়ে দিয়ে দিল। তোর মা পালিয়ে যাওয়ার পর আমার বাপ এত ভয়ঙ্কর রূপী হয় যে আমি না বলা তো দূরের কথা, চোখের দিকে তাকিয়েও কথা বলতে পারিনি। আমার যার সাথে সম্পর্ক ছিল সে হাবিবের থেকে সব দিক থেকে ভালো ছিল। কিন্তু সেই মুহূর্তে এই কথা মুখে উচ্চারণ করলেই আমায় খুন করে ফেলত। সব জিদ আমার উপরে দেখিয়েছে। তোর মা পালিয়ে যাওয়াতে পরিবারের সবার সম্মান গেছে, অথচ আমার গেছে সব। তবুও আমি লুকিয়ে লুকিয়ে তোর মায়ের সাথে যোগাযোগ করতাম। যা হয়েছে সেটাকে নিয়তি বলে মেনে নিয়েছিলাম। আর এখন যদি তোর কারণে বিভা আর প্রিয়মের বিয়ে ভাঙে তাহলে এই বয়সে আমি ডিভোর্সি হব। মোনার হৃদস্পন্দন স্প্রিংয়ের বলের মতো লাফাচ্ছে। নিজের কাছে নিজে প্রশ্নবিদ্ধ হয়ে গেল। সম্পর্কটা শেষ করে দেওয়া উচিত। এই ছোট একটা বাক্য ডাঙায় তুলে রাখা মাছের ন্যায় মোনার মস্তিষ্কে ছটফট করছে অস্থিরভাবে। মর্মদেশে ভারী এক যন্ত্রণা সচরণ করছে। মোনার কি করা উচিত সেটা স্বচ্ছ কাচের ন্যায় স্পষ্ট। মোনার পাঁজর ভেঙে কান্না আসছে। মোনা কঠোর চেষ্টা করে চোখের পানি রুদ্ধ করে রেখেছে। অনেকক্ষণ নিঃশব্দে কাটার পর বলল, খালা প্রিয়ম ভাইয়ের সাথে আমার কোনো সম্পর্ক নেই। বিশ্বাস করো আমায়, উনি আমার বড় ভাইয়ের মতো। এর ভিতর প্রিন্সেস কেঁদে ওঠে। প্রিন্সেসের কান্নার বাহানায় মোনা লিলি বেগমের কাছ থেকে সরে যায়। প্রিন্সেসের কান্না থামানোর নিছক অভিনয় করে বারান্দায় পায়তারা করছে। চোখ জলে ছাপিয়ে উঠছে বারবার। লিলি বেগমের সামনে যেতে পারছে না। লিলি বেগমের বেদনাপূর্ণ চেহারার দিকে তাকালে মোনার মনে অপরাধ বোধ নাড়া দিয়ে ওঠে। মোনার জীবনের সব সম্পর্কগুলো জটিল সমীকরণের মতো। সব সম্পর্কের ভাগশেষ শূন্য। প্রিন্সেসের কান্না থেমে যায় অনেক আগে, কিন্তু মোনার সেদিকে মনোযোগ নেই। কান্না থামানোর জন্য পায়তারা এখনো চলমান। রুম থেকে লিলি বেগম গলা উঁচিয়ে ডাকে, মোনা এদিকে আয়। বাসায় যাব। মোনা আসে। ধরনীর সমস্ত আর্সটা মোনাকে আচ্ছন্ন করে রেখেছে। লিলি বেগমের সামনে দাঁড়াতে সংকোচ হয়। লিলি বেগম মোনার দিকে কয়েক পা এগিয়ে এসে
মোনার হাত ধরে বলল, মোনা তুই রাগ করিস না। আমি বিভার থেকে তোকে বেশি ভালোবাসি। আমি নিপার থেকে লিপিকে বেশি ভালোবাসতাম। আমি বিশ্বাস করেছি তোকে। মোনা নিষ্প্রভ দৃষ্টিতে তাকায়। মোনা নিজের দোষও খুঁজে পাচ্ছে না খুব। প্রিয়মের সাথে সম্পর্কের আগে তো জানত না এসব। সেখানে মোনার দোষ কিসের? মোনা বিমর্ষপূর্ণ গলায় বলল, যাও খালা, উনাদের নিয়ে এসো আবার। আমাদের বাসায় চল মোনা। কষ্ট পেও না খালা। একটা সত্যি কথা বলি, খালুকে আমার পছন্দ না, তাই আমি যাই না। আমায় সেধনি কখনো। লিলি বেগমও কথা বলল না। দ্বিতীয়বার সাধল না মোনাকে। লিলি বেগম সিঁড়ি বেয়ে নামছে। মোনা তাকিয়ে আছে সেদিকে, চোখ দুটো জলে টলমল। জ্যাকের কাছে একবার ফোন দেওয়া উচিত, কিন্তু এখন কথা বলার মেজাজ নেই। জ্যাক কিছুটা গুটিয়ে নিয়েছে নিজেকে। মোনার সামনে আসতে হয়তো অস্বচ্ছন্দ বোধ করে। মোনাও জ্যাকের সামনে অস্বস্তিতে পড়ে। জ্যাক যাতে অপরাধ বোধ কিংবা অস্বচ্ছন্দ বোধ না করে সেজন্য মোনা খুব স্বাভাবিক আচরণ করার চেষ্টা করে। জ্যাকের কথা মনে পড়তেই মোনার মাথায় আরেক পীড়া চাপ সৃষ্টি করে। জ্যাকের মেসেজের উত্তর দেওয়া হয়নি। মোনা জ্যাকের নম্বরে ডায়াল করে। ওপাশ থেকে ফোন তুলে না। নিশান প্রিন্সেসের সাথে দুষ্টুমিতে মেতে ওঠে। মোনা আনমনা হয়ে বসে রইল। নিশানের সাথে পুতুল নিয়ে টানাটানি বাঁধে প্রিন্সেসের। প্রিন্সেস হাত পা দাবড়াচ্ছে। গলা ফাটিয়ে চিৎকার করে বলে, মাদার। মোনা তাকায় ওদের দিকে। নিশানের হাতে পুতুল। মোনা নিশানের দিকে তাকিয়ে চোখ রাঙিয়ে বিরক্ত গলায় বলল, এই নিশান, তুমি কি প্রিন্সেসের মতো বাচ্চা? বাসায় তো সারাক্ষণ পড়ে থাকে এটা, তখন ধরতে পারো না? এই বলে নিশানের হাত থেকে পুতুলটা ছো মেরে নিয়ে প্রিন্সেসকে দেয়। প্রিন্সেস বসা থেকে উঠে এগিয়ে আসে মোনার দিকে। মোনার গলা ধরে বলে, মাদার লাভ ইউ। মোনা বিস্ময়ে হা করে থাকে। ঠোঁটের কোণে হাসি ফুটে আপন ইচ্ছেতে। মোনা চমকানো গলায় বলেন, ডু ইউ লাভ মি? প্রিন্সেস আদো আদো সুললিত কণ্ঠে বলল, ইস। বাচ্চাদের মুখে ফোটা প্রথম বলা কথাগুলোতে বিস্মিত হয় সবাই। আত্মীয়স্বজনের বিস্ময়ের সীমা থাকে না। অথচ এটা স্বাভাবিক নিয়ম। নির্দিষ্ট একটা বয়সে সব বাচ্চারাই কথা বলে। মোনা উল্লাসিত হয়ে বলে, গিভ মি এ কিস প্রিন্সেস। প্রিন্সেস ওর গোলাপি আভাযুক্ত ঠোঁট ছুঁয়ে দেয় মোনার গালে। ক্ষণকালের জন্য মোনার সব দুঃখ, দুর্দশা উপশম হয়ে যায়। এর ভিতর জ্যাক ফোন দেয়। মোনা ফোন রিসিভ করে নিশানের দিকে তাকিয়ে প্রিন্সেসকে দেখতে বলে। মোনা ফোন নিয়ে বারান্দায় যায়। প্রিন্সেস আর নিশানের চেঁচামেচিতে কথা বলার জো নেই। ওপাশ থেকে জ্যাক বারবার বলছে, মোনালিসা, কথা বলছেন না কেন? জ্যাক, হুম। ব্যস্ত আপনি? না, না ব্যস্ত না। প্রিন্সেস আর নিশান চেঁচিয়ে পুরো বাসা মাথায় তুলেছে। বারান্দায় আসলাম। প্রিন্সেস আজকাল এত দুষ্টু হয়েছে। প্রিন্সেসের আম্মু ছিল চুপচাপ স্বভাবের, আর আমিও সেরকম। প্রিন্সেস হয়েছে আমাদের বিপরীত। মোনা হেসে বলল, আচ্ছা, ডায়েরি তো ব্যক্তিগত জিনিস। আমি তো সব পড়ে ফেলব। জ্যাকও হাসল। রোমান্টিক মুহূর্তগুলো স্কিপ করেন। জ্যাক একটু থেমে কিছুটা জরিমা নিয়ে বলে, মোনালিসা, আপনার সমস্যা কিংবা সময় না হলে দরকার নেই। কি বলছেন এসব? আপনি আমার কত উপকার করেছেন। আপনার কিছুটা কাজে আসতে পারলেও আমি স্যাটিসফাইড। উপকারের প্রতিদান হিসেবে কাজটা করছেন?
আপনি কিন্তু উল্টা বুঝছেন। আপনার অত বেশি উপকারের প্রতিদান দেওয়া সম্ভব না। জ্যাক এই কথার উত্তর না দিয়ে বলল, প্রিন্সেস আপনায় বিরক্ত করছে? মোনা কপট রাগ দেখিয়ে বলল, জ্যাক আমি কিন্তু রেগে যাব। ইউ নো হাউ মাচ আই লাভ প্রিন্সেস। কথা বলতে বলতে মোনার চোখ যায় রুমের দিকে। প্রিন্সেস নিশানের চুলগুলো দু হাতের মুঠোয় খামচে রেখেছে। প্রিন্সেসের চেহারায় প্রকট রাগ। মোনা জ্যাককে বলল, জ্যাক রাখছি। ফোন রেখে মোনা দ্রুত রুমে ছুটে আসে। প্রিন্সেসের হাতের মুঠো থেকে নিশানের চুল ছাড়িয়ে বলল, প্রিন্সেস করছোটা কি তুমি? এত ফাজিল হয়েছ কেন? মোনা নিশানের দিকে তাকায়। নিশানের মুখের অভিব্যক্তি দেখে বোঝা যাচ্ছে প্রিন্সেসকে ইচ্ছে করে রাগাচ্ছে ও। মোনা নিশানকে শাসিয়ে বলল, সমস্যা কি? রাগাচ্ছ কেন ওকে? নিশান বই নিয়ে বসো, আমি প্রিন্সেসকে নিয়ে ওই রুমে যাচ্ছি। মোনা প্রিন্সেসকে নিয়ে পাশের রুমে গিয়ে বসে থাকে। প্রিন্সেস পোষা বিড়ালের মতো মোনার শরীর ঘেঁষছে। জ্যাকের ডায়েরিগুলোর প্রতি মোনার কৌতূহল থাকলেও এই মুহূর্তে অনাদৃত মনে হচ্ছে। ইচ্ছে করছে না খুলে দেখতে। লিলি বেগমের বলা কথাগুলো মোনার কানে প্রতিধ্বনিত হচ্ছে। চৈত্র মাসের রোদের মতো প্রখর এক মর্মবেদনা মোনার মনে বয়ে যাচ্ছে। প্রিয়মকে আজকেই বলে দিবে এই সম্পর্ক সম্ভব নয়। রাখতে পারবে না এই সম্পর্ক। লিলি বেগমের জন্য হলেও সম্পর্কটা ছিন্ন করতে হবে। হাবিব সাহেবের থাবা থেকে লিলি বেগমকে রক্ষা করার জন্য হলেও এই সম্পর্ক ছিন্ন করতে হবে। এই কথাগুলো অবাধে চিন্তা করা যায়, কিন্তু সম্পর্কের বেড়াজাল থেকে বের হয়ে আসা কঠিনতর কাজ। এই কঠিন কাজটা করার জন্যই মোনা প্রস্তুতি নিচ্ছে। মোনার চোখ দুটি বর্ষণমুখর হয়ে পড়েছে। নিজের মনকে শক্ত করতে হবে। এই আবেগ, মায়া উপেক্ষা করতে হবে। জীবনে আর কখনো ভালোবাসার প্রত্যাশা করা যাবে না। ভালোবাসা মোনার জন্য মৃগতৃষ্ণা বই কিছুই না। মোনার চিৎকার করে কাঁদতে ইচ্ছে হচ্ছে। সব ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ করে দিতে ইচ্ছে হচ্ছে। প্রিন্সেস মোনার কোলের ভিতর উঠে দাঁড়ায়। মোনার চোখ থেকে পড়া পানির ফোঁটাগুলো আঙ্গুলে মাখে। চোখ বেয়ে পড়া পানির ফোঁটাগুলো দেখে যেন উৎফুল্ল হয়ে ওঠে। রাত অনেক হয়েছে। নিশান ঘুমিয়ে গেছে। মোনা খাটের সাথে বালিশ ঠেস দিয়ে বসে আছে হেলান দিয়ে। প্রিন্সেসও বসে আছে। প্রিন্সেসের রাত জাগার স্বভাব। জ্যাক 12টা পর্যন্ত ল্যাপটপ চালাবে আর প্রিন্সেস জ্যাকের পিঠে উঠে বসে থাকবে, নয়তো গভীর মনোযোগে ল্যাপটপের দিকে তাকিয়ে থাকবে। মোনা প্রিয়মকে রাতে আসতে নিষেধ করেছে। প্রিয়ম কি আসবে? কথা বলা প্রয়োজন প্রিয়মের সাথে। সম্পর্কটা শেষ করে দেওয়া প্রয়োজন। আবেগের স্রোতে গা ভাসিয়ে দিল হবে না। কলিং বেলের শব্দে মোনার ভাবনার সুতো ছিঁড়ে উঠে গিয়ে দরজা খুলে প্রিয়মের দিকে তাকায় শঙ্কা ভরা চোখে। ভালোবেসেছিল এই মানুষটাকে। হৃদয়ের শুদ্ধতম আবেগ, অনুভূতি দিয়ে চেয়েছে। ভালো থাকতে চেয়েছে। মোনার গলা একদম নিস্তেজ। আপনায় না আসতে না করেছি রাতে? প্রিয়ম হাতের কবজি থেকে ঘড়িটা খুলে খাটে বসে। চেহারায় ক্লান্তি। মোনার দিকে তাকিয়ে বলল, তোমার সব কথা শুনতে হবে আমার? তোমায় অমন দেখাচ্ছে কেন? কেঁদেছ কেন মোনা? এসব বলতে বলতে প্রিয়মের চোখ যায় প্রিন্সেসের দিকে। মোনা ভেবে নিয়েছে প্রিন্সেসকে দেখে প্রিয়ম হয়তো ক্ষুব্ধ হবে। হোক। প্রিয়ম ভীষণভাবে চমকিত হয়ে গেল। জ্যাকের মেয়ে না? প্রিন্সেস। এইটুকু বলে প্রিয়ম প্রিন্সেসকে কাছে টেনে এনে কোলে নিল। প্রিন্সেসের গালে চুমু খেয়ে বলল, এত কিউট হওয়া লাগে? মোনা যথারীতি অবাক হয়ে তাকিয়ে আছে প্রিয়মের আচরণ দেখে।
চোখ জুড়ে বিস্ময়। মোনার দিকে তাকিয়ে প্রিয়ম জিজ্ঞেস করে, জ্যাক এসেছিল? না, জ্যাকের এক কর্মচারী এসে দিয়ে গেল প্রিন্সেসকে। তুমি যদি আমার এত জঘন্য অতীত জেনেও আমায় ভালোবাসতে পারো, আমি কেন তোমার একজন শুভাকাঙ্ক্ষীকে সহ্য করতে পারব না? আমার কোনো প্রবলেম নেই জ্যাককে নিয়ে। আই বিলিভ ইউ এন্ড রেসপেক্ট ইউর ফ্রেন্ডশিপ। মোনা ক্রমশ অবাক হয়ে চলেছে। প্রিয়ম প্রিন্সেসকে কোলে নিয়ে মোনার দিকে কয়েক পা এগিয়ে গিয়ে নিচু গলায় বলল, মোনা পাখি রেগে আছো এখনো? মোনা ক্লান্ত মুখ হয়ে আছে, চেহারায় নিস্তেজ ভাব। যে কেউ দেখলেই বুঝবে এই মানুষটার ভিতরে প্রচণ্ড অশান্তি বিরাজ করছে। তীব্র যন্ত্রণায় মোনা চোখ বুজে বলল, খালা এসেছিল। আপনার সাথে আমার কথা আছে। প্রিয়ম ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, তোমার খালা আবার তোমার মাথায় কি বিষ ঢুকিয়ে দিয়ে গেছে? এই সম্পর্কটা আমি আর রাখতে চাচ্ছি না। আমি চাই না এই বয়সে আমার জন্য আমার খালা ডিভোর্সি হোক। মোনার কাছ থেকে সবটা শুনে প্রিয়ম একটা ক্ষীণ নিঃশ্বাস ফেলে সোফায় বসল। মোনা আবার বলল, খালাকে এসব বলেন না, তাহলে সব বুঝে যাবে। কিছু বুঝার বাকি থাকবে না। প্রিয়ম মোনার হাত ধরে নিজের পাশে বসায়। মোনার অশ্রুসিক্ত চোখগুলোর দিকে তাকিয়ে বলে, আমি সব ম্যানেজ করে নিব মোনা। আপনার কিছু ম্যানেজ করতে হবে না। আপনি আপনার বাসায় যান। এই সম্পর্ক রাখা সম্ভব নয় আমার পক্ষে। বিভা আপুকে বিয়ে করুন। প্রিয়মের কোনো কথা শুনতে চাচ্ছে না মোনা। প্রিয়ম রেগে গল। রাগে প্রিয়মের চোখগুলো ধিকধিক করছে। এত বেশি কেন বুঝো মোনা? বলেছি তো ম্যানেজ করব আমি সব। কারো রাগ, জিদের জন্য আমি বলি হব? মোনা অধৈর্য গলায় বলে, এত সব সমস্যার সমাধান সম্ভব নয়। সবচেয়ে সহজ উপায় সম্পর্কের ইতি টানা। এত সব চিন্তা আমি নিতে পারছি না, আমি পাগল হয়ে যাচ্ছি। বিষয়গুলো ভাবতে হবে। সম্পর্ক শেষ করে দেওয়া সব সমস্যার সমাধান না। আমি ভেবে একটা উপায় বের করব। সকাল পর্যন্ত সময় দেও। অন্তত তোমার মতো ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিব না। মোনা চুপ করে থাকে। কথা বলতে ইচ্ছে হচ্ছে না। প্রিয়ম আবার বলে, মোনা আমি ডিনার করিনি এখনো। মোনা আস্তে করে বলে, আমি রান্না করিনি। আচ্ছা বাইরে থেকে খেয়ে আসি চলো। সকালে একটা উপায় বের করে ফেলব মোনা। আর কোনো চিন্তা করো না। মোনা বিষণ্ণ গলায় বলে, আমি খাবো না, আপনি খেয়ে বাসায় চলে যান। প্রিয়মের কোলে প্রিন্সেস। প্রিয়ম সোফা ছেড়ে উঠে দাঁড়ায়। মোনার হাত ধরে হেঁচকা টান দিয়ে দরজার কাছে নিয়ে যায়। মোনা অস্থির গলায় বলে, আরে নিশান ভয় পাবে। আমি যাব না বলছি তো। মোনার সমস্ত কথা উপেক্ষা করে প্রিয়ম দরজা বাইরে থেকে লক করে মোনাকে হাত ধরে টেনে নিয়ে চলে। চলবে।